আজকে স্টার্ট করছি পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস। আগের দিন আমরা পার্সেন্টেজের ফার্স্ট ক্লাসে আমরা কি করেছিলাম, বেসিক ম্যাথ করেছিলাম, বেসিক ফর্মুলা করেছিলাম, বেসিক সম্পর্কে জেনেছিলাম, বেসিক কনসেপ্টে কিছু জ্ঞান দিয়েছিলাম। তারপরে কি আমরা সাকসেসিভ মেথড করেছিলাম, সাকসেসিভ মেথডে কিছু ফর্মুলা বলেছিলাম, ফর্মুলা বেসড কিছু কোশ্চেনও করেছিলাম এবং রেশিও মেথড সম্পর্কেও জেনেছিলাম। তাহলে আজকে আমরা কি করব, আজকে আমরা ক্লাসের শুরুতে আগের দিন কিছু বেসিক ম্যাথ আমাদের বাকি ছিল, সেই বেসিক ম্যাথটা আজকের ক্লাস দিয়ে স্টার্ট করব। তাহলে লেট স্টার্ট পার্সেন্টেজের বেসিক ম্যাথ। পার্সেন্টেজের বেসিক ম্যাথ, বেসিক ম্যাথ। ফার্স্ট কোশ্চেন, 80 মিটার 5 কিলোমিটারের শতকরা কত? 80 মিটার 5 কিলোমিটারের শতকরা কত? এটা করার নিয়ম কি? এটা করার নিয়ম হচ্ছে, এটা এসএসসি তে বারবার এইসব কোশ্চেন দেয়, এসএসসি জিডি তে বারবার এরকম কোশ্চেন দেয়। তাহলে এটা করার নিয়ম কি? এটা করার নিয়ম হচ্ছে যে প্রথমে প্রথমে আমরা এর একটা গঠন করব, তারপর আমরা ক্যালকুলেশন করে উত্তর বের করব। এই গঠনটা করার নিয়ম কি? একটা একটা দাড়ি, তার নিচে নিচে কি থাকবে, উপরে কি থাকবে, এটা নিয়ে সবাই ভাবো। নিচে কি থাকবে, উপরে কি থাকবে? নিচে কি থাকবে? নিচে সবসময় যেটা বড় বা যার সাথে এর কথাটা লেগে থাকে, যার সাথে এর কথাটা লেগে থাকে, এখানে এর কথাটা কার সাথে লেগে আছে? 5 কিমি। কোনো কোনো জায়গায় থাকবে যে এক দিনের, একদিনের। তাহলে এর কথাটা কার সাথে লেগে আছে? এর দিনের, এর কথাটা কার সাথে লেগে আছে? একের সাথে। তাহলে আমাদের যার সাথে এর কথাটা লেগে যাবে সেটা নিচে, তাহলে 5 কিমি, এটা নিচে। আর যেটা দেওয়া আছে সেটা উপরে, 80 মিটার। কিন্তু আমাকে কি বলেছে? শতকরায় প্রকাশ। তাহলে শতকরায় প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। এবার কি, এবার এখানে মিটার আছে, এখানে কিলোমিটার আছে, এখানে মিটার, এখানে কিলোমিটার, তাহলে দুটো ইউনিট ডিফারেন্ট। তাহলে দুটো ইউনিট আগে সেম করতে হবে। আগে মিটারকে কিলোমিটার করতে হবে বা কিলোমিটারকে মিটারে আনতে হবে। তাহলে 80 মিটার, কিলোমিটারটাকে মিটার আনা সোজা, কেননা আমি যদি মিটারটাকে কিলোমিটার আনি, এখানে দশমিকের অনেক কেস হয়ে যাবে। তার থেকে বলছে 5 কিলোমিটার সমান 5 × 1000 মিটার ইন্টু 100%। তাহলে মিটার মিটার কেটে গেল, শূন্য 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 শূন্য। তাহলে আমার কি আছে? 8/5%। 8/5% মানে কি? 1.6%। তাহলে 80 মিটার 5 কিলোমিটারের শতকরা কত? 1.6%। সেম এরকম আরেকটি অঙ্ক, 15 মিলিলিটার 15 মিলিলিটার 120 লিটারের 120 লিটারের শতকরা কত? শতকরা কত? 15 মিলিলিটার 120 লিটারের শতকরা কত? আমি কি বলেছি? আগে স্ট্রাকচারে কি হবে? আমাকে শতকরা প্রকাশ করতে হবে, মানে সবসময় গুণিত 100%। আমি কি বলেছি? যার সাথে এর কথাটা লেগে থাকে, এর, এটা নোট হিসেবে এই সব অঙ্কের ক্ষেত্রে, এটা নোট হিসেবে সবসময় এখানে লেখা থাকবে। নোট হিসেবে কি লেখা থাকবে না, যার সাথে যার সাথে এর এর কথাটি, যার সাথে এর কথাটি যুক্ত থাকে, তাকে নিচে লিখতে হয়।
যার সাথে এর কথাটা যুক্ত থাকে তাকে নিচে লিখতে হবে। তাহলে কার সাথে এর কথাটা যুক্ত হচ্ছে? 120 লিটার। আর যেটা দেওয়া আছে সেটা উপরে 15 মিলিলিটার। তাহলে কি মিলিলিটার থেকে লিটারে আনা কঠিন, কেননা ওখানে দশমিকের অনেক কেস থাকে। আমি লিটার থেকে মিলিলিটারে আনছি, তাহলে সুবিধা হবে। তাহলে 15 মিলিলিটার এমএল বাই 120। 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে 120 লিটার সমান 120 ইন্টু 1000 ইন্টু 100%। কি করবো আমি? তাহলে এখানে এমএল কেটে গেল, দুটো শূন্য কাটছে। তাহলে কি দেখো, আমি যদি এটা 5 দিয়ে কাটি, 5 3 15, 5 2 10, 3 দিয়ে কাটলে 3 4 12 40। তাহলে কত হচ্ছে? 1/80। 1/80%। 1/80%টাকে আমি কিভাবে দশমিকে লিখবো? 80 আমি এখানে ভাগ করে নিচ্ছি। 0 দশমিক, এখানে 0, 0 জন্য 0। তাহলে 80 1 80, 20, দশমিকের জন্য 0। 80 2 160, 40, দশমিকের জন্য 0। 80 5 400। তাহলে কত হচ্ছে? 0.0125%। 0.0125%। যার সাথে এর কথাটা তাকে নিচে, তাহলে 120 লিটারটা নিচে, উপরে হচ্ছে 15 মিলিলিটার ইন্টু 100, কেননা আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। এটা নোট হিসেবে সবসময় লিখে রাখবে যে এইসব অঙ্কের ক্ষেত্রে যার সাথে এর কথাটি যুক্ত থাকে তাকে সবসময় নিচে লিখতে হয়। তাহলে 15/120 ইন্টু 1000। 1000 আমি কেন করলাম? কারণ ইউনিট, এখানের ইউনিটে মিলিলিটার, এখানে ইউনিটে লিটার, কারণ ইউনিট দুটো ডিফারেন্স। তাহলে ইউনিট দুটোকে আমাকে সেমে আনতে হবে, সেম। এটাকে মিলিলিটার থেকে লিটারে পরিণত করতে হবে, লিটার থেকে মিলিলিটারে পরিণত করতে হবে। তাহলে সব থেকে বেস্ট লিটার থেকে মিলিলিটার, কেন 1000 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে 15/120 ইন্টু 1000 ইন্টু 100%। এটা কাটাকুটি করলে আমার 1/80% বেরোচ্ছে। 1/80%টাকে ভাঙলে 0.0125%। পরবর্তী অঙ্ক কি? বেসিক ম্যাথের পরবর্তী অঙ্ক হচ্ছে তিনের দাগ 280 এর x% সমান 240 এর 15% প্লাস 310 এর 20%। তাহলে x এর মান কত? তাহলে x এর মান কত? এটা আমরা কি করব? তাহলে 280 এর মান হচ্ছে গুণিত চিহ্ন বা x%কে ভাঙলে নিচে 100 হয়, সমান 240 ইন্টু 15/100 প্লাস 310 ইন্টু 20/100। তাহলে 0 কাটছি, একটা শূন্য কাটাই বেস্ট। তাহলে কি এখানে কত পড়ে যাচ্ছে? 28x/10। এখানে কত? 24 ইন্টু 15। তাহলে 15 4 60 শূন্য, হাতের হলো 6, 15 2 30 আর 6 36, নিচে 10 প্লাস এটা 2, এটা 6, এটা 0, 620/10। তাহলে আমি কি করছি? 28x/10 সমান হচ্ছে,
এখানে নিচে লসাগু 10, তাহলে 360 এটা যোগ করলে কত হচ্ছে? 980। 980। এটা আমি কাটছি। এটাকে 7 দিয়ে কাটছি। 7 4 28। 7 দিয়ে কাটছি। 7 1 7, 7 4 28 0। এরকম 4 দিয়ে কাটছি। 4 35। তাহলে আমার x সমান কত বেরোলো? 35। পরবর্তী অঙ্কটা কি? পরবর্তী অঙ্ক বলছে x এর 10% হলো y এর 15%-এর 3 গুণ। তাহলে x ইজ টু y সমান কত? এটা করবো কিভাবে? তাহলে সেম প্রসেস। x ইন্টু 10/100 হলো মানে হচ্ছে সমান। এটা কনসেপ্ট হচ্ছে যে এটা সবাই ভুল করে। সবাই কি করে? x হলো y এর 3 গুণ, তাহলে সবাই কি করে? এইটা ইন্টু 3 বাই y ইন্টু 15/100। কিন্তু না, এটা ভুল। নিয়মটা হচ্ছে যে আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে বাবার বয়স হলো ছেলের বয়সের 3 গুণ। বাবার বয়স হলো ছেলের বয়সের 3 গুণ। এটা আমি কি এরকম ভাবে লিখতে পারি যে 3 ইন্টু বাবা সমান হচ্ছে ছেলে। তাহলে অবভিয়াসলি একটা ছেলের সাথে একটা বাবার ডিফারেন্স থাকে নাই করলো 10 বছর। আমি 30, তাহলে 10 দিনে 30, আমি 30, তাহলে বাবার বয়স যদি 30 হয়, বাবার বয়স যদি 30 হয়, বা 30 না, বাবার বয়স আমি ধরলাম 40 হয়। 40 ইন্টু 3 মানে 120 বছর ছেলের বয়স হয়? এটা কোনোদিন সম্ভব? 120 বছর ছেলের বয়স? এটা ভুল। তা সেই জন্য কি এটা সবসময় এটা এটা এইসব অঙ্ক করার সময় সবসময় বাস্তবের সাথে উদাহরণ করলে তো বাবার বয়স হলো ছেলের বয়সের 3 গুণ। তাহলে কি? তাহলে আমার হবে কি রকম? হবে এরকম যে বাবা সমান ছেলে ইন্টু 3। তাহলে কি? বাবার বয়স হলো ছেলের বয়সের 3 গুণ। তাহলে কি ছেলের বয়স আমি যদি 10 ধরি, এটা 3 মানে বাবার বয়স 30 বছর হতেই পারে। তাহলে বাবার বছর 30 হলে ছেলের বছর 10, তাহলে হতেই পারে যে 10-এর 3 গুণ 30। সেই রকম এটা বাস্তবের সাথে মিলিয়ে করতে হয়। তাহলে এটি কি করব? y এর 3 গুণ। তাহলে x হলো y এর 3 গুণ। এবার আমি কি করব? এটা শূন্য শূন্য কাটছি। এটা সবথেকে বেস্ট কাটাকাটি না করা। সবথেকে বেস্ট কাটাকাটি না করা। তো তুমি দেখো 100 সাথে 100 কেটে যাচ্ছে। 5 দুগুণে 10, 5 তিনে 15, তাহলে 2x, 3 তিরিকে 9, 9y। তাহলে আমাকে বলেছে x ইজ টু y, কত হচ্ছে 9 ইজ টু 2। তাহলে x ইজ টু y সমান হচ্ছে 9 ইজ টু 2। এটা হচ্ছে আরেকটি কোশ্চেন যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? এটা কিভাবে করবো? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে, তাহলে একটা হচ্ছে প্রথম সংখ্যা,
ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যে তৃতীয় একটি সংখ্যা থেকে, তৃতীয় একটি সংখ্যা আমি ধরে নিচ্ছি 100, যার সাথে থেকে কথাটা লেগে দেবে। এখানে সবাই ভুল করে যে আমি 100 কাকে ধরবো, আমি 100 সংখ্যাটি কাকে ধরবো। এককে তো 100 ধরতে পারি, দুইকে তো 100 ধরতে পারি, তাহলে আমি 100 সংখ্যাটা, তিনকেও 100 ধরতে পারি। আমি 100 কাকে ধরবো, এটা সবাই মিস্টেক হয়। এই জায়গাটা সবাইকার ভুল হয় যে আমি 100 কাকে ধরবো। তো সবদিকে চেনার সবথেকে সহজ উপায় কি, যে সংখ্যার সাথে থেকে, যে সংখ্যার সাথে থেকে কথাটা লেগে থাকবে, বা চেয়ে চেয়ে বা থেকে কথাটি যুক্ত থাকবে, তার সাথে 100 যোগ করব, তাকে আমরা 100 লিখবো। যার সাথে থেকে বা চেয়ে কথা লেগেছে, থেকে কার সাথে লেগেছে, তৃতীয় একটি সংখ্যার থেকে, তৃতীয় সংখ্যার সাথে থেকে লেগেছে, আমি তৃতীয়কে 100 ধরছি। দুটি সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা কত কম, 20 কম, মানে কত, প্রথম সংখ্যাটা 80। সেকেন্ড সংখ্যাটা কত, 25 কম, মানে কত, 75। এবার আমাকে বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, 5 কম। কার থেকে কম বলছে, কত কম, কমে উত্তর চাইছে, তাহলে কার থেকে কম, 80 থেকে, তাই নিচে 80। এখন যদি বেশি তো উত্তর চাইতো আমি নিচে 75 করতাম, কেন, কার থেকে বেশি, 75-এর থেকে বেশি। তাহলে এখানে উত্তরটা দেখতে পাই কি চাইছে, কম না বেশি, কম চাইছে, তাহলে আমি কার থেকে কম, 80 থেকে কম। যেহেতু 80 থেকে 75টা 5 কম, তাহলে 80 থেকে কম, তো 5/80 ইন্টু 100%, 0 0 2 4 2 5, তাহলে আমার কত হচ্ছে, 25/4। মানেটা কত, 6.14%। বেসিক ম্যাথে আর একটা এরকম কোশ্চেন থেকে যে এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই 30% হলে ওয়াই হলো এক্স এর কত শতাংশ, ওয়াই হলো এক্স এর কত শতাংশ। তাহলে আমরা কি করে করবো, সেম অ্যাজ ইট ইজ, সেম নিয়ম, এক্স মাইনাস ওয়াই ইন্টু 50/100 সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু 30/100। 100 100 কেটে দিই, 0 0 কাটছে, তাহলে 5x মাইনাস 5y, 3x প্লাস 3y, এক্স গুলো এক ধারে, তাহলে এক্স আনলে কি হবে, 5x মাইনাস 3x, 3y প্লাস 5y, মাইনাসটা দিকে গেলে প্লাস হয়, তাহলে 2x সমান হচ্ছে 8y, 2x সমান হচ্ছে 8y, 2 4 8, এটা আমি কাটতে পারি, তাহলে x সমান হচ্ছে 4y, x সমান হচ্ছে 4y, এটা আমার একটা সমীকরণ দাঁড়ালো, x সমান হচ্ছে 4y। আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে y হলো x এর কত শতাংশ। আমি কি বললাম, যে বাবা হলো ছেলের 3 গুণ, বাবা হলো ছেলের 3 গুণ, তাহলে আমি কি করেছি, বাবা সমান ছেলে ইন্টু 3, তাহলে সেরকম ওয়াই হলো এক্স এর কত শতাংশ। তাহলে আমাকে করতে হবে যে ওয়াই, আমাকে এরকম সমীকরণ আনতে হবে, ওয়াই সমান এক্স ইন্টু এত পার্সেন্ট, আমাকে এরকম সমীকরণ আনতে হবে, কিন্তু আমার সমীকরণ বেরিয়েছে এক্স সমান 4y। তাহলে আমি কি করবো, এই সমীকরণ আনতে গেলে 4y-টাকে এদিকে আনতে হবে সমান এক্স, তাহলে আমাকে ওয়াই সিঙ্গেল রাখতে হবে, তাহলে ওয়াই সমান কি করবো আমি, x/4, তাহলে 4টা এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x/4। তারপর আমি কি করব, আমাকে বলেছে পার্সেন্টে আনতে, পার্সেন্ট শতকরা, তাহলে একে কি 100 দিয়ে গুণ করব, তাহলে 4 ইন্টু 25, তাহলে আমার কত হচ্ছে, ওয়াই সমান এক্স এর 25%, ওয়াই সমান এক্স এর 25%। এটা করার এরকম নিয়ম, ওয়াই সমান এক্স এর 25%। সেকেন্ড কনসেপ্ট হলো অ্যাপ্লিকেশন অফ এম এর রুল, অ্যাপ্লিকেশন অফ এম এর রুল। এম এর রুলে কোশ্চেন কিরকম আসে,
এম এর আয় এন এর আয়ের চেয়ে 25% বেশি, তাহলে এন এর আয় এম এর আয়ের চেয়ে শতকরা কত কম। এরকম কোশ্চেন এসএসসি জিডিতে প্রত্যেকটা শিফটে আসে, এমনকি অনেকবার এসেওছে। তাহলে এরকম করার নিয়ম কি, এটা দু ধরনের করা যায়। একটা হচ্ছে এম এন রুল প্রয়োগ করে, এম এন রুল প্রয়োগ করে, আর একটা বেসিকে, যার যেটা ইচ্ছা সে সেটা করে। এম এ রুল প্রয়োগে আর কিছু বেসিক। এম এ রুল প্রয়োগে আমি দেখাচ্ছি প্রথমে অ্যাট ফার্স্ট কি কি পার্সেন্ট দেওয়া আছে। প্রথমে দিয়েছে 25%, আমি তাহলে 25%টাকে লিখছি। 25%কে ভাঙলে কত হয়, আমি একটা ছক বলেছিলাম প্রথমে, যে ছকের মানগুলো আমরা দেখে রাখবো। 25%-এর মান হচ্ছে 1/4। এখানে আমাকে বলো যে 25% কি বেশি না কম? বেশি, +1। 4 ছিল +1। এম এ রুলের ক্ষেত্রে কি হয়, এম এ রুলের ক্ষেত্রে এটা তো এম, তাহলে এন এর এখানে একটা মান চাই আমার, এটা তো এম, আমার এন এর এখানে একটা মান চাই। তাহলে আমি কি করব, +1, তো এখানে এরকম সোজা 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 আর একটা এখানে দাঁড়িয়ে টানবো। এবার বলো এখানে +1, এই +1 এর বিপরীত কি হয়, এখানে সবসময় অপোজিটটা বসবে। আমি একটু নিচে করে লিখছি। 25% সমান হচ্ছে 1/4, বেশি আছে মানে +1। এখানে সেম আরেকটা দাগ হবে, এখানে বসবে তার অপোজিট, বিপরীত, তার বিপরীত কত, -1। এখানে বসবে -1। কেন -1 বসলো, আমি কেন বললাম, কেননা এখানে বলেছে কত কম, কম, সেই জন্য এটা বিপরীত হচ্ছে -1। তারপরে কি, এই দুটো যোগ হবে, এই দুটো যোগ, তাহলে 4+1 কত হয়, 4+1 কত হয়, 5, এখানে বসবে। এই দুটো যোগটা সবসময় এখানে বসবে। এখানে যদি -1 থাকতো তাহলে কি হতো, 4 - 1 3, এখানে 3 হতো। এখানে +2 থাকতো, 4 আর 2 6, এখানে 6 হতো। ইন্টু আমাকে কি বলেছে, শতকরা, শতকরা মান কি, ইন্টু 100। তাহলে 5 কতই 100, 5 20-তে 100, তাহলে আমার কত হচ্ছে 20%। তাহলে এন এর আয় এম এর আয়ের চেয়ে শতকরা কত কম না, 20% কম। আমি কি করলাম, 25%টাকে ভাঙলাম 1/4, 1/4 এখানে বেশি বলেছে সেই জন্য আমি এখানে 1-এর পাশে প্লাস লিখলাম বোঝাবার সুবিধার্থে। এবার কি, এই 1-এর বিপরীত সবসময় এখানে -1 হবে, +1-এর বিপরীত -1। আমার যদি এখানে +2 থাকতো আমি বিপরীতে -2 করতাম। যেটা যেটা এখানে থাকবে তার বিপরীত সংখ্যাটা এখানে বসবে, এবং এই দুটি যোগ, এই দুটি যোগ সবসময় এখানে বসবে। তাহলে কি হচ্ছে, আমার যদি এইটা বদলে আমার যদি থাকতো 2/3, 2/3, তাহলে আমি কি করতাম, এখানে -2, আর এই দুটি যোগ, এখানে প্লাস আছে, এই দুটি যোগ কত, 5। এখানে এখানে যদি আমার -2 থাকতো আমি এখানে কি করতাম, +2, এই দুটি যোগ কি, এই দুটি যোগ হচ্ছে এখানে 1, তাহলে আমি এখানে নিচে 1 করতাম, কেননা 3 - 2 সমান হচ্ছে 1, 20%। এটা হচ্ছে এম এর রুল। এবার আমি বেসিকের মাধ্যমে কিভাবে করব, বলছি এম আর এন দুজন আছে, এম আর এন, বলছি এম এর আয় এন এর আয়ের চেয়ে 25% বেশি, তাহলে আমি কাকে 100 ধরবো, এটা হচ্ছে 100 ধরে করার নিয়ম। আমি কাকে 100 ধরবো, সবসময় আমি একটা কথা আগের অঙ্কটা তো বললাম, যে যার সাথে চেয়ে বা থেকে কথাটি লেগে আছে তাকে 100 ধরবো। এখানে চেয়ে বা থেকে কথাটি কার সাথে লেগে আছে, এন এর সাথে, তাহলে আমি এন কে 100 ধরছি। বলছি এন এর চেয়ে 25% বেশি, তাহলে 100 থেকে 25 বেশি মানে কত হচ্ছে, 125। এবার বলো, বলছে যে এন এর আয় 100, এম এর আয়ের চেয়ে শতকরা কত কম। এম এর আয়ের চেয়ে কত কম, এম এর আয় তো 125, আর এন এর আয় হচ্ছে 100, তাহলে এটার থেকে এটা কত কম, 25 কম। কার থেকে কম বলেছে, 125-এর থেকে, ইন্টু 100%, কেননা আমাকে শতকরাই মান চেয়েছে। 25 5-এ 5 20-তে। পরীক্ষার খাতায় বেশিরভাগ লোক সব এই 100 ধরে অঙ্কটাই করে, এম এর রুল কেউ প্রয়োগ করে না। কেন, এম এর রুল এটা পার্সেন্টেজের একটা কনসেপ্টের মধ্যে আছে বলে আমি বললাম, কিন্তু বেশিরভাগ আমি আমি অ্যাপ্রোচ করবো যে 100 ধরে করা।
এম এর রুলের আরেকটা অঙ্ক প্র্যাকটিসের জন্য, এটা আমরা দুটো মেথডে করব, একটা হচ্ছে এম এর রুলে, আরেকটা আমরা করব 100 ধরে বা বেসিক মেথড যেটা বলে। তাহলে এম এর রুলে আমরা কি বললাম, যেটা পার্সেন্টেজ আছে সে পার্সেন্টটাকে আগে লিখবো। 30% মানে কত, 3/10। এখানে +3 আছে, আমি বললাম এ সোজাসুজি আরেকটা এখানে +3 মানে এখানে হবে -3। এই দুটো যোগ, এখানে 10 আছে, এখানে প্লাস আছে আর মাইনাস আছে, সেটার উপরে নির্ভর করছে। এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা মাইনাস হবে, এটা যদি প্লাস থাকে এটা প্লাস হবে। তাহলে কি হচ্ছে, এই দুটো 10 + 3 কত হচ্ছে 13 ইন্টু 100%, তাহলে কত হচ্ছে 300/13। আর এখানে ভুল করে কেউ মাইনাসটা লিখে দিও না, মানে মাইনাসটা এখানে ডিনোট করা হয় কমের ক্ষেত্রে, প্লাসটা ডিনোট করা হয় এখানে বেশির ক্ষেত্রে। তাহলে কেউ ভুল করে এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিও না, তাহলে মাইনাসে অ্যান্সার, তুমি মাইনাসে অ্যান্সার বের করলে এখানে দেখলে মাইনাস অ্যান্সার নেই, তখন পরীক্ষার হলে ঘাবড়ে যাবে। মাইনাসটা শুধুমাত্র কমকে বোঝাবার জন্য মাইনাসটা লেখা হয়েছে। 300/13 আমি এটা ভাগ করছি, 13 দুগুণে 26, হাত পড়ে থাকে 4, মানে 4 আর 0 তো হচ্ছে 40, 13 3 39, হাতে থাকছে 1, দশমিকের জন্য একটা শূন্য মানে 10, তারপরে আরেকটা শূন্য মানে হচ্ছে 100, 13 7 91, এটা হচ্ছে আমার অ্যান্সার 23.07। 23.07 এটা হচ্ছে আমার এম এর রুল। তারপর আমরা 100 ধরে কি করে করব, আমাকে বলেছে রাম আর বলছে বাম, কে বেশি বা কাকে 100 ধরবো। বামের চেয়ে বামকে 100 ধরবো কেন, বামের সাথে চেয়ে কথাটা যুক্ত আছে, বামকে 100 ধরবো। কে বেশি, রাম বেশি, কত না 30 বেশি, মানে হচ্ছে 130। তাহলে ইয়ার থেকে কত কম, 30 কম, বাই নিচে 130, কেননা 130-এর থেকে 30 কম, বাই 100, শূন্য শূন্য কাটছি, 300/13। আমরা এখানে ক্যালকুলেশন করলাম, 300/13 ক্যালকুলেশন কত বেরোলো, 23.07%। পরবর্তী কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট নাম্বার 3, স্টুডেন্ট পাসিং অর ফেলিওর, মানে কি ছাত্রের পাস ফেল সংক্রান্ত সমস্যা। ছাত্রের পাস ফেল সংক্রান্ত যে কনসেপ্ট, সেই কনসেপ্টে আজ এখন আমরা পড়বো। দেখি এখান থেকে কি রকমের কোশ্চেন আসে এই কনসেপ্ট থেকে, যে একটি ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো, অপর এক ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করলো, তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত, যেটা ফুল মার্কস বলি, বা পাস নাম্বার কত, আর একটা হচ্ছে শতকরা পাস নাম্বার কত। এরকম একটি কোশ্চেন আমাদের এসএসসি তে খুবই পড়ে, মানে বেশিরভাগ শিফটে পাওয়া গেছে এরকম কোশ্চেন। না পার্সেন্টেজে যদি দুটো কোশ্চেন দেয় প্রতিটা শিফটে, তাহলে একটি কোশ্চেন এই পাস ফেল সংক্রান্ত থাকেই থাকে। তাহলে এরকম কোশ্চেন করার নিয়মটা কি, এরকম কোশ্চেন করার নিয়মটা কি, এদিকে আছে ফেল, ফেল, আর এদিকে আছে পাস, এই সরি পাস ফেল বলা যাচ্ছে। এখানে কি, এখানে একজন বলছে ফেল করেছে, যে ফেল করেছে সে কত পেয়েছে, 30% নাম্বার পেয়েছে। আর যে পাস করেছে সে কত নম্বর পেয়েছে, 40%। যে ফেল করেছে সে পেয়েছে 30%, আর যে পাস মার্কের থেকে বেশি আছে সে কত পেয়েছে, 40%। অবভিয়াসলি সেও পাস করেছে আর ফেল করেছে। তাহলে আগে বলো, এই দুটির মাঝে অবভিয়াসলি পাস নাম্বারটা লুকিয়ে আছে, এই দুটির মাঝে পাস নাম্বার, কেন ই ফেল করেছে, তো ই ফেল করে মানে কি পাস নাম্বার থেকে কমে যাওয়া, আর ই বেশি পেয়েছে মানে কি পাস নাম্বার থেকে বেশি পেয়েছে। তাহলে ই কত কম পেয়েছে, 6 নাম্বার, পাস মার্কের থেকে 6 নাম্বার কম পেয়েছে, ই পাস মার্কের থেকে 6 নাম্বার বেশি পেয়েছে নাকি।
এই পাস মার্কের থেকে 6 নাম্বার কম পেয়েছে, এই পাস মার্কের থেকে 6 নাম্বার বেশি পেয়েছে। তাহলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে পার্সেন্টেজ দুটিকে বিয়োগ। এটা করার একমাত্র নিয়ম হচ্ছে যে এটা নোট হিসেবে লেখো, এখানে নোট হিসেবে লেখো যে এই সব সংক্রান্ত প্রবলেমগুলো বা প্রশ্নগুলোর ক্ষেত্রে পার্সেন্টেজ কে বিয়োগ, মানে পার্সেন্টেজের সাথে যেসব সংখ্যাগুলি থাকে সেগুলি বিয়োগ, আর যেগুলি পূর্ণ সংখ্যা থাকে মানে এগুলো ইন্টিজার গুলো পূর্ণ সংখ্যা সেগুলো হচ্ছে যোগ। তাহলে এখানে আমরা কি করব, পার্সেন্টেজকে বিয়োগ, এদের বিয়োগ করলে কত হয় 10, এদের বিয়োগ করলে হয় 10। তাহলে 10-এর মান কত, এই দুটো যোগ 12, 6 আর 6 12, এ দুটোর কি, এই দুটোর তো যোগ, এই দুটো যোগ, এই দুটোর হচ্ছে মাইনাস। তাহলে 10% সমান হচ্ছে 12। আমাকে বলেছে পরীক্ষায় ফুল মার্কস কত, পরীক্ষার ফুল মার্কস কত। পরীক্ষায় ফুল মার্কস জানতে চাইলে আমার 10%-এর মান যদি 12 হয়, আমরা সবসময় জানি পরীক্ষায় সবসময় পার্সেন্টেজের ক্ষেত্রে ফুল হিসেবে ধরা হয় 100কে, সম্পূর্ণ হিসেবে ধরা হয় 100%কে। আমি 10%-এর মান পেয়ে গেলাম 12, তাহলে 100%-এর মান কত পাবো? তাহলে 10-এর 10 গুণ হচ্ছে 100, তাহলে এরও 10 গুণ হবে, তাহলে কত হবে 120। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার বা ফুল মার্কস কত, 120। তারপর আমাকে কি বলেছে, 5 নাম্বার। আমি 5 নাম্বারটি কি করে বের করব? আমি তো এখানে পেলাম যে 10% সমান হচ্ছে 12, এটা তো আমি পেলাম যে 10% সমান হচ্ছে 12। 5 নাম্বার বের করতে গেলে আমাকে কি করতে হবে, নিশ্চয়ই আমাকে এর প্রাপ্ত নাম্বার বের করতে হবে বা এর প্রাপ্ত নাম্বার বের করতে হবে। যে কোনো একটি প্রাপ্ত নাম্বার বের করলে তার সাথে আমি যদি 6 যোগ করি, এটা 5 নাম্বার আসবে, বা এর প্রাপ্ত নম্বর বের করি আমি যদি এর সাথে 6 মাইনাস করি, তাহলে 5 নাম্বার আসবে। তাহলে কি আমি এরই বের করালাম 30%। তাহলে 10%-এর মান যদি 12 হয়, তাহলে 30%-এর মান কত হবে, এ 3 গুণ, তাহলে এরও 3 গুণ, মানে কত 36। তাহলে যে ছেলেটি ফেল করেছে, এই ছেলেটি ফেল করেছে, এর নাম হচ্ছে এ ছেলেটি ফেল করেছে, সে পেয়েছে কত 36 পেয়ে। সে বলেছে যে এ ছেলেটি 36 পেয়ে 6 নাম্বারের জন্য ফেল করে, 6 নাম্বারের জন্য ফেল করে, তাহলে তাকে পাস করতে গেলে কত নাম্বার তুলতে হতো, 36+6। তাহলে পাস মার্কের জন্য তাকে কত তুলতে হবে, 36+6 মানে হচ্ছে 42। তাহলে পাস মার্ক কত, 42। যে ছেলেটি ফেল করেছে তাকে পাস করতে গেলে 6 নাম্বার বেশি তুলতে হবে, সে ছেলেটি পেয়েছে কত 30%, 30%-এর মান কত 36। 36-এর থেকে 6 যদি আমি বেশি পেতাম, 36-এর থেকে 6 যদি বেশি পেতাম তাহলে আমি পাস করতাম। তাহলে 36+6 সমান হচ্ছে 42, এটা হচ্ছে আমার 5 নাম্বার। এরপরে কি বলেছে, পার্সেন্টেজে 5 নাম্বার, শতকরা 5 নাম্বার কত, শতকরা 5 নাম্বার কিভাবে বের করো। আমাদের যখন পরীক্ষা খাতা দেয়, আমরা 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 যখন এখানে স্যার রেজাল্টটা লেখে, তাই কি লেখে, 500 পরীক্ষা হলো আমাদের উচ্চ মাধ্যমিক, 500 রেজাল্টে কি লেখে, যদি কেউ 360 পেয়ে থাকে কিরকম ভাবে লেখে না, 360/500, মানে 500-র মধ্যে 360 পেয়েছে, 500-র মধ্যে 360 পেয়েছে। তাহলে আমরা সেম শতকরা পার্সেন্টেজের নাম্বার চাইছে, আমার পরীক্ষা কত নম্বরে, 120 নাম্বারে। আমাকে 5 নাম্বার কত, 42। 42 হচ্ছে 5 নাম্বার, কত নাম্বারের মধ্যে 5 নাম্বার, 120 নাম্বারে পরীক্ষার 42 হচ্ছে 5 নাম্বার। আমাকে শতকরায় প্রকাশ করতে বলেছে, মানে ইন্টু 100। তাহলে কত হচ্ছে, শূন্য শূন্য কাটছে, 2 21 42, 2 6 12, 3 7 21, 3 2 6, 2 5 10, তাহলে কত হচ্ছে 35%। তাহলে শতকরা 5 নাম্বার কত, 5 নাম্বারটা শতকরা কত না 35%। এটা হচ্ছে ছাত্রের পাস ফেল সংক্রান্ত সমস্যা। এরকম অঙ্ক প্রায় আসে, এরকম কিছু একটা ডিজিট চেঞ্জ করবে যে 30% নম্বর পেয়ে 12 নাম্বারের জন্য ফেল করে, 40% নম্বর পেয়ে সে 15 নাম্বারের জন্য পাস করে, 15 নাম্বারের জন্য পাস করে। তাহলে সর্বোচ্চ নাম্বার বা 5 নাম্বার কত, এটা হচ্ছে তো অ্যান্সার।
প্র্যাকটিসের জন্য আরেকটা কোশ্চেন বলছে একটি ছাত্র 32% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর এক ছাত্র 36% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 2 নম্বর এগিয়ে থাকে, তাহলে সর্বোচ্চ নাম্বার কত? আমি কি বলেছি, ই পেয়েছে 32% ফেল করছে, ই পেয়েছে 36% পাস করেছে, 5 নম্বর থেকে এগিয়ে আছে, তাহলে নিশ্চয়ই 5 নম্বর মিডিলে আছে। ই 6 নম্বরের জন্য ফেল করে 5 নম্বর থেকে 2 এগিয়ে। কি বলেছি, পার্সেন্ট গুলো বিয়োগ, এদের বিয়োগ করলে কত হচ্ছে 4%-এর মান হচ্ছে, এদের দুটো যোগ করলে হচ্ছে 8, 4%-এর মান হচ্ছে 8। আমাকে বলেছে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত, পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার আমরা সবসময় জানি যে 100%, তাহলে 4% সমান যদি 8 হয় তাহলে 100% সমান কত হবে, 4-এর সাথে 25 গুণ করলে 100 হয়, মানে 4-এ 25 গুণ হচ্ছে 100, তাহলে 8-এরও 25 গুণ হবে, কত হচ্ছে 25 8 200, তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত 200। পরবর্তী কনসেপ্ট হলো সাবজেক্ট অর এলিমেন্ট কনসেপ্ট বা ভ্যান ডায়াগ্রাম। সাবজেক্ট অর এলিমেন্ট কনসেপ্ট বা ভ্যান ডায়াগ্রাম, এটা কি রকমের হয়? এটা সাবজেক্টের আমি কোশ্চেন আনলাম যে কোনো পরীক্ষায় 40% গণিতে 30% বিজ্ঞানে ফেল করে, কোনো পরীক্ষায় 40% গণিতে এবং 30% বিজ্ঞানে ফেল করে, উভয় বিষয়ে যদি 15% ফেল করে, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করবে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করবে? এটা করার নিয়ম কি, এটা করার একটা ফর্মুলা আছে। কি বলছে যে কোনো পরীক্ষা 40% গণিতে এবং 30% বিজ্ঞানে ফেল করে, যদি উভয় বিষয়ে 15% ফেল করে, যদি কোশ্চেনে আমার সাবজেক্ট প্লাস উভয় দুটোই দেওয়া থাকে, কি গণিতে ফেল করছি বিজ্ঞানে ফেল করছি উভয় বিষয়ে ফেলটি যদি দেওয়াই থাকে, এবং যদি আমাকে বলে যে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করবে, এটা করার নিয়ম হচ্ছে 100 মাইনাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট, যদি আরো সাবজেক্ট থাকে আরো সাবজেক্ট, সাবজেক্ট মানে সাবজেক্টের সাথে সাবজেক্টের যোগ হবে, মাইনাস বোথ মানে হচ্ছে উভয়, বোথ মানে হচ্ছে উভয়। এটা যদি করি তাহলে আমার কতজন পাসটা বেরোবে, তাহলে আমি এটা কি করব, তাহলে 100 মাইনাস সাবজেক্ট কত আছে 40 আছে, প্লাস 30 আছে, মাইনাস 15 আছে, তাহলে 100 মাইনাস 40 প্লাস 30 70, 70 মাইনাস 15 কত হচ্ছে 55, তাহলে কত হচ্ছে আমার 100 মাইনাস 55% মানে কত হচ্ছে 45%। এটা মুখে মুখে হয়, তো কতজন পাস বলেছে, উভয় বিষয়ে পাস বলেছে, তাহলে 40 প্লাস 30 হচ্ছে 70, 70 থেকে উভয়টা মাইনাস হয় মানে হচ্ছে 55। এবার যদি বলে 55, 55 ঠিক আছে, এবার যদি বলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে, তখন আমার 55 তক কত বেরোলো যে 55%। তারপরে যদি বলে যে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে, সেক্ষেত্রে আমাকে 100 সাথে মাইনাস করতে হবে 55, তাহলে কত হচ্ছে 45। প্র্যাকটিসের জন্য আরেকটি কোশ্চেন বলছে একটি অফিসে মোট সদস্যের 55% চা এবং 64% কফি পছন্দ করে, যদি 380 জন দুটোই পছন্দ করে, আমি কি এখানে উভয়টা দিয়ে না, এখানে উভয়টা একটা সংখ্যা দিয়ে দিয়েছে, মান দিয়ে দিয়েছে 380, বলছে 380 যদি উভয়ই পছন্দ করে তাহলে অফিসে মোট সদস্যের সংখ্যা কত? এটা আমি কি করছি, এটা আমি আগেরটা তো সূত্র করলাম, এটা আমি ভ্যান ডায়াগ্রামের সাহায্যে করছি, ভ্যান ডায়াগ্রামের সাহায্যে দেখো, এদিকে চা, এদিকে কফি, আর বড় করে করছি,
চা আর কফি। চা, কফি। তাহলে চা কত পার্সেন্ট পছন্দ করে? 55। কফি কত পার্সেন্ট পছন্দ করে? 64। এবার আমি কি বলেছি, উভয় উভয় বের করানো মানে কি, 100-র সাথে সেটা ডিফারেন্স, সাবজেক্ট দুটো যোগ করে বা এলিমেন্ট দুটো যোগ করে 100-র সাথে ডিফারেন্স করলে আমি উভয় পেয়ে যাবো। তাহলে এই দুটো যোগ করলে আমি বেরোচ্ছে কত? 55 প্লাস 64 বেরোচ্ছে 119। 55 প্লাস 64 সমান বেরোচ্ছে 119। 55 প্লাস 64 সমান বেরোচ্ছে 119। তাহলে কি আমি কি বলেছি যে উভয়, এখানে বলছি উভয়ের মান দিয়ে দিয়েছে, তাহলে আমাকে উভয় বের করতে, উভয় বের করানোর সূত্র কি, এর সাথে 100 ডিফারেন্স। তাহলে 119 মাইনাস 100 কত হচ্ছে? 19। 119 মাইনাস 100 সমান হচ্ছে 19। তাহলে 19 জন উভয় বিষয় পছন্দ করে, আমার বেরোচ্ছে 19। কিন্তু কোশ্চেন বা সিলেকশন আমাকে কি বলছে? কোশ্চেন আমাকে কি বলছে? 380। তাহলে আমি এখানে বলতে পারি যে 19 সমান 380। তাহলে 19 দুগুণা 38, 20। একের মান হচ্ছে 20। একের মান হচ্ছে 20। তাহলে কি আমাকে বলেছে সদস্যের সংখ্যা, মোট সদস্য। তাহলে মোট সদস্য এখানে কত? মোট সদস্য হচ্ছে, আমি সবসময় জানি 100%। তাহলে 100%-এর মান কত? 20 ইন্টু 100 কত হচ্ছে? 2000। 20 ইন্টু 100 সমান হচ্ছে 2000। এটা হচ্ছে ভ্যান ডায়াগ্রামের সাহায্যে। নেক্সট টপিক বা নেক্সট কনসেপ্ট নাম্বার 5 হচ্ছে প্রাইস, কনজাম্পশন এন্ড এক্সপেন্ডিচার। প্রাইস, কনজাম্পশন এন্ড এক্সপেন্ডিচার। এই টপিকের মধ্যে কি এই টপিকের অঙ্কগুলো কিভাবে সলভ করা হয়, এই টপিকের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে প্রাইস ইন্টু কনজাম্পশন সমান হচ্ছে এক্সপেন্ডিচার। তা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে প্রাইস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে প্রাইস সমান হচ্ছে 1/কনজাম্পশন। প্রাইস সমান হচ্ছে 1/কনজাম্পশন। তাহলে সবসময় প্রাইস সমান হচ্ছে 1/কনজাম্পশন। এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন একটা উদাহরণ দিই, যে যদি আলুর মূল্য, যদি যদি আলু 50 টাকা কেজি ধরে বিক্রি হতো আগে, তা এখন যদি আলু পটেটো 1 কেজির দাম 50 টাকা ছিল, 50 টাকা, 1 কেজির দাম 50 টাকা, এখন হয়ে গেল 100 টাকা। এখন হয়ে গেল 100 টাকা পার কেজি, আর আগে ছিল 50 টাকা পার কেজি। যদি দামটা বেড়ে যায়, তুমি বলো, আলুর ব্যবহার কমে যাবে। দাম বেড়ে গেলে কি, কোনো জিনিসের দাম বেড়ে গেল, তাহলে কি তার ব্যবহার কমে যাওয়া, মানে তার তার পিছনে যে খরচ হতো, এই আলুর পিছনে যে খরচ হতো, সেই খরচের পরিমাণটা কমে যাওয়া। আলুর পিছনে যে খরচ হতো, সেই খরচের পরিমাণটা কমে যাওয়া। তো সেই জন্য বলে প্রাইস সমান হচ্ছে 1/কনজাম্পশন। মানে হচ্ছে প্রাইস সবসময়, প্রাইস আর কনজাম্পশন সবসময় ব্যস্ত সম্পর্কে হয়। প্রাইস আর কনজাম্পশন সবসময় ব্যস্ত সম্পর্কে হয়। তাহলে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি করলে সেই জিনিসটার ব্যবহার কমে যায়। সেই জিনিসটার প্রতি তার যে খরচ, সেই জিনিসটার জন্য যে খরচ করা হতো, যে 1 কেজি আলুর জন্য যে 50 টাকা খরচ করা হতো, যে 1 কেজি আলু কেনা হতো, সে 1 কেজি আলুটা আর কেনা হয় না। যদি 100 টাকা পার কেজি হয়ে যায়, তাহলে কি তার ব্যবহার কমে যাচ্ছে আস্তে আস্তে। সেই জন্য বলা হচ্ছে প্রাইস সমান হচ্ছে 1/কনজাম্পশন। এই কনসেপ্টের ফার্স্ট কোশ্চেন কি না, একটি বস্তুর মূল্য 45 টাকা থেকে বেড়ে 63 টাকা হয়, যদি খরচ 20% কমে যায়, তাহলে শতকরা ব্যয় কত বৃদ্ধি পাবে? তাহলে কি প্রথমে আমি লিখবো পি, প্রাইস, কনজাম্পশন, এক্সপেন্ডিচার। আমি বলেছিলাম যে পি ইন্টু সি সমান হচ্ছে ই।
প্রাইস ইন্টু কনজামশন সমান হচ্ছে এক্সপেন্ডিচার। তাহলে পিসি এর দুটোকে গুণ করলে হয় ই। তাহলে আমার প্রাইস কত আছে, প্রথমে ছিল 45, তারপরে হয়ে গেল 63। বলছে 20% খরচ, খরচ 20% কমে যায়, মানে এর ব্যবহারও 20% কমে যাচ্ছে। 20% মানে কত, 1/5 কমে যাচ্ছে মানে মাইনাস। তাহলে 5 ছিল 1 কমছে মানে হচ্ছে কত 4, 5 ছিল 4 হলো। এই নিয়মটা হচ্ছে যে 1/5, তাহলে 5 ছিল কমছে মানে -1, এম এর রুলে বলেছিলাম কমছে মানে -1, তাহলে 5 ছিল 1 কমলো মানে তো 4। তাহলে এটাকে আমি 9 দিয়ে কাটছি, 9 5 45, 9 7 63 হয়ে গেল। প্রাইস 5 7, কনজাম্পশন 5 4, কত হচ্ছে, গুণ করলে 25, এটা হচ্ছে 28। তাহলে কত বৃদ্ধি পেলো আমার, 3 বৃদ্ধি পেলো। কার থেকে বৃদ্ধি পেলো, 25 থেকে, ইন্টু 100%। 25 4 100, তো কত হচ্ছে 12%। নেক্সট কোশ্চেন কি, চালের মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল বেশি পাওয়া যায়। তাহলে 1 কেজি চালে বর্তমান মূল্য কত বা বর্তমান দাম কত। 25% কে ভাঙলে কি হয়, 1/4, কমে যাচ্ছে মানে মাইনাস। এটা কি মূল্য, মূল্য মানে কি প্রাইস, মূল্য মানে কি প্রাইস। প্রাইস কি ছিল, 4 ছিল 1 কমছে মানে কত হচ্ছে 3। এটা হচ্ছে ওল্ড, সরি, একটা হচ্ছে যে পুরনো, আর একটা হচ্ছে নতুন। তাহলে কি আমার প্রাইস বা মূল্য যেটাকে বলছে, তাহলে কি 4 ছিল, 4 ছিল 1 কমছে, কমে যাচ্ছে বলছে, তাহলে 3। এর কি জানি, যে 35% কমে যাওয়া 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল বেশি পাওয়া যায়। তাহলে আমি কি বললাম আগের কোশ্চেনটা, বা এটা যখন কনসেপ্টটা পড়াচ্ছিলাম তখন আমি কি বললাম, যে আলুর মূল্য যদি প্রতি কেজি 50 টাকা ছিল এবং এখন যদি 100 টাকা করে দেয় তাহলে কি ব্যবহার কমে যাবে। তো সেই রকম এটা এটা মূল্যটা কমায় দিচ্ছে, তাহলে আমার ব্যবহারও বাড়ছে, 45 টাকায় 5 কেজি চাল বেশি পাওয়া যায়। তার মানে কি 45 টাকায় 5 কেজি চাল বেশি পাওয়া যায় মানে কি, এখান এখান থেকে আমাকে কি হিট করতে চাইছে, যে ব্যবহারটা বাড়ছে। তাহলে আমি তো প্রাইস পেয়ে গেলাম, আমি আমি কনজাম্পশন বা ব্যবহার কি করে পাবো, কি হয় উল্টো হয়। আমি বলেছিলাম যে প্রাইস সমান হচ্ছে 1/কনজাম্পশন। প্রাইস আর কনজাম্পশন সবসময় ব্যস্তানুপাতিক, মানে 3টে হবে এখানে, 4টে হবে এখানে। তাহলে কি হলো, তাহলে কি মূল্য 4 থেকে 3 ছিল মানে কমলো, তাহলে কি তখন ব্যবহারটা বাড়লো, 4 হলো। এবার কি, তাহলে এখানে কত ইউনিট বাড়ছে, কত ইউনিট বাড়ছে, প্লাস 1 ইউনিট, 1 ইউনিট বাড়ছে। যখন 1 ইউনিট বাড়ছে তখন কি 5 কেজি চাল বেশি পাওয়া যাচ্ছে, 5 কেজি চাল বেশি পাওয়া যাচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি যে 1 ইউনিট মানে হচ্ছে 5 কেজি। যখন 1 ইউনিট বাড়ছে তখন তো 5 কেজি চাল তো বেশি পাওয়া যাচ্ছে, আমাকে বলছে 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল বেশি পাওয়া যায়। তো পূর্বাপেক্ষা 5 কেজি চাল বেশি পাওয়া যাচ্ছে কখন, যখন 3 থেকে 4 হচ্ছে। তো 3 থেকে 4 হচ্ছে কত বাড়ছে, 1 বাড়ছে। তাহলে 1 বাড়ছে মানে কি আমার 5 কেজি চাল আমি বেশি পাচ্ছি, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 5 কেজি। তাহলে আমাকে বলছে বর্তমান মূল্য, আমি বর্তমান মূল্য কিভাবে পাবো, বর্তমান মূল্য, আমাকে বলছে বর্তমান মূল্য মানে নতুন মূল্য 45 টাকায়, 45 টাকায়। নিয়ম সবসময় যে টাকাটা দেওয়া থাকে এখানে সেটা উপরে, বাই যত কেজি চাল বেশি পাচ্ছে, এই যে কেজি চালটা বেশি পাচ্ছে সেটা নিচে। তাহলে 45/5 ইন্টু নতুন, নতুন ইউনিট কত 4, পুরনো ইউনিট কত 3। তাহলে আমাকে কি বলেছে বর্তমান মূল্য মানে নতুন মূল্য, তাহলে ইন্টু 4।
এটা কাটাকাটি করি, 5 9 45, তাহলে কত হচ্ছে 9/4। 9/4 মানে কত, কত হচ্ছে 9/4, মানে কত হচ্ছে 2.25। তাহলে কি প্রতি কেজি চালের বর্তমান দাম কত, 2.25। আমাকে যদি বলে পুরনো বা আগের দাম, পূর্বের দাম, পূর্বের দাম যদি আমাকে বের করতে, আমি কি করব, 45 যে টাকাটা দেওয়া আছে, যে কেজিটা দেওয়া আছে, যে যে কোয়ান্টিটি দিয়ে আছে সেই কোয়ান্টিটিটা ইন্টু আমাকে পুরনো ইউনিট কত ছিল 3, তাহলে 5 9 45, 3 3 9, তাহলে কি 3, তাহলে পূর্বাপেক্ষায় চালের দাম কত ছিল 3, বর্তমানে চালের দাম কত 2.25, হলো তো। তো পুরনো আগে আগে চালের দাম বেশি ছিল সেই জন্য আগে চালের দাম 3, বর্তমানে চালের দাম কম সেই জন্য বর্তমানে 3-এর থেকে এটা কম। পরবর্তী কোশ্চেন হলো যে বস্তুর মূল্য 30% বৃদ্ধি পাওয়ার পর বস্তুর ব্যবহার কমানো হলে খরচ 4% বেড়ে যায়, তাহলে বস্তুর ব্যবহার কি হারে কমানো হয়েছিল। তাহলে বলছে বস্তুর ব্যবহার কি হারে কমানো হয়েছিল। এটা খুব তাড়াতাড়ি এবং খুব শর্ট প্রসেস হবে। কি 100, আমাকে কি বলছে 30% বৃদ্ধি পাওয়ার পর, 30% বৃদ্ধি পাচ্ছে, 4% বেড়ে যাচ্ছে, 4% বেড়ে যাচ্ছে। তো 30 বৃদ্ধি পেলে কত হচ্ছে 130, 4 বৃদ্ধি পেলে কত হচ্ছে 104। তাহলে তাহলে বলছে যে বস্তুর ব্যবহার কমানো হলে 4% খরচ বেড়ে যায়, তাহলে বস্তুর ব্যবহার কি হারে কমানো হয়েছিল। তাহলে বস্তুর ব্যবহার কি হারে কমানো হয়েছিল, এখানে কমছে কত, -26, -26, -26 কার থেকে কমছে 130-এর থেকে, কিন্তু আমাকে শতকরায় মান চেয়েছে, দুগুণে 26, তাহলে কত হচ্ছে অ্যান্সার কত 20%। তাহলে বস্তুর মূল্য 30% বৃদ্ধি পাওয়ার পর ব্যবহার কমানো হলে খরচ 4% বেড়ে যায়, তাহলে বস্তুর ব্যবহার কি হারে কমানো হয়েছিল, বস্তুর ব্যবহার 20% হারে কমানো হয়েছিল। তাহলে আজকের মতো ক্লাস আমাদের এখানেই শেষ।